তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। সেন্ট মার্টিন দখলে মিয়ানমারের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে, সেই সামর্থ্য বাংলাদেশের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এই সংকটের জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সম্প্রতি সেন্ট মার্টিন থেকে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাওয়ার খবর আসে নানা মাধ্যমে। সীমান্তে গোলাগুলির কারণে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল। পরে বিকল্প পথে সেখানে খাবার নিয়ে যায় একটি বেসরকারি জাহাজ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনেও উঠে সে প্রসঙ্গ। জবাবে ওবায়দুল কাদের জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে দেশে সংকট দেখা দেয়া দুঃখজনক। তবে মিয়ানমার সেন্ট মার্টিন দখলের চেষ্টা করলে তা প্রতিরোধের সক্ষমতা বাংলাদেশের আছে। ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল। তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম। আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। তবে এ প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, এ সংকটের কারণ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি। কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। এ সময় দেশের সার্বভৌম অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তরুণ যুবক যারা, এদিকে কিন্তু নামিয়ে আনতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সংঘাত ও সীমান্তে উত্তেজনার জেরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে নৌ চলাচল বন্ধ 9 দিন ধরে। মিয়ানমার থেকে প্রতিদিন গুলি ও মর্টার শেলের শব্দ আসছে। সীমান্তের কাছাকাছি অচেনা জাহাজের উপস্থিতিতে আতঙ্কে স্থানীয়রা। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড। বৃহস্পতিবার সেন্ট মার্টিন থেকে ট্রলারে টেকনাফ ফিরছিলেন রোহিঙ্গা যুবক আলী জোহর। ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। আলী জোহর জানান, অন্য একটি ট্রলার থেকে গুলি ছোড়া হয়। সেন্ট মার্টিন থেকে যখন নাইখান দিয়ে আসি তখন আমাদের ট্রলারে গুলি লাগে। যারা গুলি করেছিল তারাও দূরে ট্রলারে ছিল। আমার পায়ে গুলি লাগার পর আর কিছু জানি না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে নাফ নদী ও সেন্ট মার্টিনের কাছেই মিয়ানমার সীমান্তে অবস্থান করছে কয়েকটি জাহাজ। স্থানীয়রা জানান, এমন জাহাজ তারা আগে কখনো দেখেননি। মায়ানমারের জাহাজগুলো দেখতেছি, এই জাহাজের কারণে আমাদের রাত্রে ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি, এ ব্যাপারে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এর মাধ্যমে অনেক প্রধানমন্ত্রীর কাছ থেকে কামনা করছি। এই পরিস্থিতিতে বন্ধ আছে টেকনাফ সেন্ট মার্টিন নিয়মিত নৌ যোগাযোগ। ব্যাহত হচ্ছে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সীমান্ত সুরক্ষায় সতর্ক বিজিবি, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান সেনাপ্রধান। প্রথম কাজ হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের যখন আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে মানবিক সংকটে পড়ার সংখ্যায় দ্বীপবাসী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বাস যাত্রায় ঈদে ঘরমুখো মানুষের চাপ গতকালের চেয়ে কিছুটা কমেছে। অগ্রিম টিকিটে যাত্রীদের ভোগান্তি কম, তবে যারা আগে টিকিট কাটেননি তাদেরকে ঘুরতে হচ্ছে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে। আর ফিরতি বাস খালি আসার অজুহাতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও আছে। মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহগামী যাত্রীদের সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায়।
কারো অপেক্ষা 2 ঘন্টা, কেউ বা অপেক্ষায় তারও বেশি সময়। আমি এখানে 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, এখনো মনে হচ্ছে আরো 40 মিনিট লাগবে। এখন এই একটা বাসের টিকিট পাওয়া আমার কাছে সোনার হরিণের মতো মনে হচ্ছে। 7:30 আসছি, এই যাবত টিকিটের জন্য দাঁড়াচ্ছিলাম, মাত্র টিকিট কেটে এসে এখানে বসলাম। তো 3.5 ঘন্টা ওইখানে লাইনে দাঁড়াইছিলাম, তারপর টিকিট কাটছি। এ টার্মিনালের উত্তরাঞ্চলের নওগাঁ বগুড়ার টিকিট অগ্রিম বিক্রি হওয়ায় বিপাকে পড়েছে আগে থেকে টিকিট না করা যাত্রীরা। আর কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জের কাউন্টারে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেছেন অনেকেই। শাহজালাল এক্সপ্রেসে গেলে আমরা 450 টাকায় পাই, আজকে শাহজালাল এক্সপ্রেস 700 টাকা করে টিকিট নিচ্ছে। এদিকে কল্যাণপুর টেকনিক্যাল গাবতলীর বাস কাউন্টারে যাত্রী চাপ কম, তবে কোনো কোনো কাউন্টারে গাড়ি দেরিতে আসায় ভোগান্তিতে যাত্রীরা। কাউন্টারে জিজ্ঞেস করলাম, বলতেছি 11টার পরে গাড়ি নাকি আসবে। প্রায় 1 ঘন্টা থেকে বসে আছি। গাবতলী কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, সকাল 10টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে ছেড়েছে বেশিরভাগ বাস। তবে মহাসড়কের অনেক জায়গায় যানজটে গাড়ি আটকা থাকায় কিছু গাড়ি ছাড়ছে দেরিতে। কোরবানির ঈদ তো হাট বাজার আছে, গরুর হাট বাজার আছে, টুকিটাকি লেট হয়। রোড একটু জাম আছে, তো এর জন্য মনে করেন 15-20 মিনিট করে গাড়ি লেট হইতেছে। গার্মেন্টস সহ অনেক কারখানা ছুটি দেয়ায় শনিবার বিকাল থেকে যাত্রীর চাপ আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই যাত্রায় গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কমেছে চলার গতি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের চান্দনা চৌরাস্তা এলাকায় পড়তে হচ্ছে যানজটে, তবে অন্যান্য মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই তেমন কোনো ভোগান্তি। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ, তবে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ সহ নানা কারণে কমে যাচ্ছে তাদের চলার গতি। বাড়তি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের গন্তব্যে পৌঁছার অপেক্ষা বাড়াচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। গাড়ি থামে না, গাড়ি উড়াইতে উঠতে পারি না, আমি কি করবো, রাস্তায় দাঁড়ায় রয়েছি। আর হলো 150 টাকা, নিতেছি 300 টাকা, তারপরও সিট নাই, দাঁড়ানোর অবস্থায়। নষ্ট হওয়ার সাথে সাথে আমরা সরিয়ে নিতে পারছি এবং যে কোনো ধরনের যে কোনো জায়গায় যত্রতত্র উঠানামা এগুলো আমরা বন্ধ রাখতে পেরেছি। উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো গতি পাচ্ছে না ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের অংশে। যানবাহনের চাপের সঙ্গে গাড়ি বিকল হলে বাড়ছে বিপত্তি। তবে সেতুর ওপারে সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। এমন চালক ভাইদের কষ্ট হচ্ছে জ্যামের জন্য, একটা অন্যরকম অবস্থা। ওই পাশে দেখলাম রাস্তার কাজ চলতেছে, তো এটা যদি খুব তাড়াতাড়ি নির্মাণটা সম্পূর্ণ হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। যানবাহনের দীর্ঘ সারি নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায়। বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করেও বাড়ির পথে রওনা হতে দেখা গেছে অনেককে। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও দেখা গেছে বেশ। তবে যানজট বা যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশ ও নবীনগর চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও চোখে পড়েনি যানজট। পাটুরিয়া দৌলদিয়ার নৌরুট ব্যবহারকারী যানবাহনও গন্তব্যে যাচ্ছে নির্বিঘ্নে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নৌপথে যাত্রা নিয়ে আরো জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, লঞ্চে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন এবং কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তির খবর পেয়েছেন কিনা? জি, সন্ধ্যার সময় কিন্তু যদি বলি যে বরিশালের লঞ্চগুলো বেশি ছেড়ে যায়, সবসময় যেমনটি ছাড়ে, তো এখনও ঠিক সেই সময়টা ছাড়ছে এবং অনেক লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে। যদিও পদ্মা সেতুর কারণে এখানে চাপটি কম, তবে একদম যে কম সেটি আসলে বলা যাবে না, কারণ প্রতিটি লঞ্চে কিন্তু সম্পূর্ণ যাত্রী বোঝাই হয়ে কিন্তু আসলে এখান থেকে ছেড়ে যাচ্ছে। আমার এখানে চিত্রটি যদি দেখাতে চাই, দেখছেন এখানের সবগুলো লঞ্চ কিন্তু বরিশাল বিভাগের, বরিশাল, ভোলা, ঝালকাঠি এইসব এলাকার লঞ্চগুলো কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটি লঞ্চে আমরা দেখছি যাত্রীরা কিন্তু বারান্দা পর্যন্ত এসে অপেক্ষা করছেন। ছাদেও কিন্তু আমরা অসংখ্য যাত্রী দেখতে পাচ্ছি, হয়তো আলোর কারণে হয়তো সম্পূর্ণ আমরা দেখাতে পারছি না, এবং যে ডেকিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি।
যে আনন্দ সেটি কিন্তু রয়েছে। তবে যে অভিযোগটি সবসময় থাকে যে বাড়তি ভাড়া, সেটি কিন্তু এবারও রয়েছে। সাধারণ যে ভাড়া নেওয়া হয় সেটি থেকে 100-150 টাকা করে বেশি ভাড়া নিচ্ছেন এখানের। এই যে ভোগান্তি বেশি বাড়তি ভাড়া নেন, এটি শুধু লঞ্চ নয়, ট্রেনের ক্ষেত্রেও আমরা কখনো দেখি, যদিও ট্রেন এখন অনলাইন হয়ে যাওয়ার পরে কিন্তু সেটি কমে। তবে আগে যেমন এই সদরঘাট এই চিত্রটা কিন্তু পদ্মা সেতু হওয়ার পর অনেকটাই কমে এসেছে। তবে প্রত্যেকটি লঞ্চে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে এবং যাত্রীদের মুখে সবার মুখে কিন্তু ঈদের যে আনন্দ সেটি কিন্তু পরিষ্কার। এছাড়া বরিশালের পাশাপাশি কিন্তু চাঁদপুরের লঞ্চও এখানে রয়েছে এবং সেখানে যেটিগুলোতে আমরা দেখেছি যাত্রীদের অসংখ্য ভিড় এবং যাত্রীরা কিন্তু এখনো ঢুকছে। যদিও বলি যে 5টার দিকে কিন্তু এর থেকে বেশি চাপ ছিল, অনেক লঞ্চ এর মধ্যে ছেড়ে গিয়েছে এবং বাকিগুলো আসলে ছাড়ার অপেক্ষা করছে। এবং অনেক লঞ্চের যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মধ্যে অনেকের অভিযোগ যে লঞ্চগুলো পরিপূর্ণ বোঝাই হওয়ার পরেও কিন্তু অনেক লঞ্চ আসলে আরো যাত্রী উঠানোর জন্য অপেক্ষা করছে। এবং সেখানে স্টাফদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো তারা অনেকেই বলছেন যে পদ্মা সেতু হওয়ার কারণে অন্যান্য সময় তাদের যাত্রী নিয়ে একটা সংকট থাকে, তো ঈদের সময় অনেকটাই তারা আসলে পুষিয়ে নিতে পারছেন, যার ফলে তারা কিন্তু সময়ের থেকেও আরেকটু। দর কষাকষিতে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট, সাধ্যের মধ্যে পছন্দসই পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। বলছেন গতবারের চেয়ে দাম খুব একটা বাড়েনি, তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। দেশের বিভিন্ন এলাকা থেকে পশু এসেছে রাজধানীর বসিলা হাটে। এখানে ক্রেতাদের নজর কেড়েছে 10 লাখ টাকার কালামানিক। শনিবার সব হাটেই ছিল ক্রেতা বিক্রেতার হাকডাক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। কোরবানির পশু কেনার এখন সময় শুধু রোববার। শেষ দিনের অপেক্ষা না করে হাটে ছুটছেন ক্রেতারা। এবার 2 লাখ টাকার কাছাকাছি দামের পশুর প্রতি ঝোঁক বেশি দেখা যাচ্ছে। তারপরও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের। মোটামুটি 8 লক্ষ টাকা বলিছে, কিন্তু ওই টাকা তো আর গরু দেওয়া যায় না। যে টাকা খরচ করা হচ্ছে তো মনে হয় হাফ টাকা বলিছে। দাম দর ভালো পাচ্ছে না, আর গরু আনছিলাম 22টা, এই গরু 105, তাহলে দেন দাম কেবা পাচ্ছি। গরু আলাগি 150, দেখ আমার চালান পাতি পাচ্ছি। গরু কিনছে 1,05,000, দাম রিজনেবল মনে হলো, ভালো, প্রচুর গরু আমদানি আছে। 120 গরুর বাজার কম হয়েছে, 130-এর গরু মিডিয়াম, মানে ভালো না খারাপও না, এখন বেশি বাইরে যেতে হবে। 1,90,000 টাকা বাজার, মোটামুটি ভালো, সন্তোষজনক। বসিলার হাট পরিদর্শন করেন উত্তরের মেয়র। এ সময় তিনি নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানান। আমরা আশা করছি এই ঘোষণার মাধ্যমে আমি অনুরোধ করব, আমরা আগামী বছর আরও বেশি সাবসিডি দিব। এবারটা দিচ্ছি পার গরুতে 1000 টাকা করে। যে গরু নিয়ে আসবেন তাকে আমরা 1000 টাকা করে দিয়ে দিই। কীভাবে আবার গরুর মাংস তারা নিয়ে যাবে, আমি আমাদের প্যারিস মাঠে 300 রিক্সা ভ্যান আমি রেডি করেছি এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডে এখানেও 100 রিক্সার ভ্যান উপস্থিত থাকবে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার 20টি পশুর হাট বসেছে। বিক্রি চলবে ঈদের দিন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে আরো জানাতে রাজধানীর মেরাদিয়া পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সময়ের সাথে সাথে পশুর দাম কি কমছে কিনা এবং একদিন পরেই তো ঈদ, সেক্ষেত্রে আসলে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নিশ্চয়ই আমরা যদি গত 3 ঘন্টার যে সামাপ বা বিবরণ রয়েছে সেটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে হাটে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বেড়েছে এবং বেচা বিক্রিও অনেকটাই বেড়েছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, এই মুহূর্তেও কিন্তু হাটে অনেকে এসেছেন যারা আসলে পশু কিনতে এসেছেন বা গরু কিনছেন, তারা পছন্দ করছেন, ঘুরে ঘুরে দেখছেন। স্বাভাবিকভাবেই আমরা সকাল থেকে যেটা দেখছিলাম যে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের আক্ষেপ রয়েছে যে কোরবানির পশুর দাম এবার কিছুটা বেশি, তবে তার ব্যাখ্যাও কিন্তু ব্যবসায়ীরা বা ব্যাপারী যারা রয়েছেন তারা দিচ্ছেন। তারা বলছেন যে তাদের আসলে প্রান্তিক পর্যায় থেকে কিনে আনতেই অনেক বেশি খরচ হয়েছে, যে কারণে কিনা তারা
একটি মিনিমাল যে দাম সেই দাম বিক্রি করতে গেলেও কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে, যেটা আসলে ক্রেতারা বলছেন। এবং আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গরুর যে গোখাদ্য রয়েছে সেই খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই তারা যে গরু কিনে আনছেন প্রান্তিক পর্যায় থেকে, সেখান থেকেও বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছেন। এবং কয়েকজন ব্যবসায়ী এমনও বলছেন যে তাদের আসলে যে লাভ হবে আশা করেছিলেন তেমন লাভ হচ্ছে না। তবে এখন পর্যন্ত যেহেতু আগামীকালকে গভীর রাত পর্যন্ত পশু বিক্রির সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আশা করাই যায় যে বেচা বিক্রি আসলে আরো অনেকটাই বাড়বে। এবং বিক্রেতারা বলছেন যে গতকালকে যেমন অবস্থা ছিল হাটের, তার থেকে আজকে হাটের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রেতারাও কিন্তু বলছেন যে গতকালকে পশুর দাম যেমন চাওয়া হয়েছিল তার চেয়ে আজকেও কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ দুই পক্ষ থেকেই কিছুটা স্বস্তির ভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাকে বলি, আমরা আসলে এই সকালবেলা মেলাদিয়া হাটে যে পরিমাণ গরু ছিল সেটা যদি আমরা বলতে চাই, তার চেয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কমেছে, অর্থাৎ বিক্রি কিন্তু ভালোই হয়েছে, বেচা বিক্রির পরিমাণ একেবারে খারাপ কিন্তু বলা যায় না। অর্থাৎ সব দিক মিলিয়ে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই মেলাদিয়া হাট সহ রাজধানীর যে হাটগুলো রয়েছে সেগুলো বেশ জমজমাট রয়েছে এবং আগামীকালকের মধ্যে আরো বেশি বেচা বিক্রি হবে বলেও আশা করছেন ব্যাপারীরা। মেলাদিয়া গরুর হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। কোরবানির ঈদের চামড়া কেনা ও সংরক্ষণে ট্যানারিগুলোকে 270 কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো, যা গত বছরের চেয়ে 10 কোটি টাকা বেশি। যদিও তা প্রয়োজনের চেয়ে কম বলছেন ব্যবসায়ীরা। চামড়া খাতে খেলাপি কমাতে ঋণ বিতরণের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। প্রতি বছর যে পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদে। এবারও চামড়া সংগ্রহে আগেভাগেই প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা প্রতি বছর নিজস্ব মূলধনে ব্যবসা করলেও কোরবানির ঈদে নগদ অর্থের জন্য বিশেষ ঋণের প্রয়োজন হয়। এবার তাদের চাহিদা মেটাতে সবচেয়ে বেশি ঋণ দেবে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী। বাকি ঋণ দেবে বেসরকারি ব্যাংকগুলো। এ ঋণের পরিমাণ গত বছরের চেয়ে 10 কোটি টাকা বেশি হলেও চাহিদা মতো অর্থ না পাওয়ার অভিযোগ ট্যানারি মালিকদের। 1,500 থেকে 2,000 কোটি টাকার বাজার, সেই বাজারে কিন্তু এটা আসলে কোনোভাবে আপনার প্রভাব পড়বে না। যে অনেকেই কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে, সঠিকভাবে সঠিক সময়ে টাকা পরিশোধ করতে পারে নাই, তাকে আর রিফাইন্যান্স করা হয়নি। এর ফলে দেখা গেছে যে মাত্র 10 থেকে 15টি প্রতিষ্ঠান আপনার এই সুবিধাটা পায়, বাকি প্রতিষ্ঠানগুলো আপনার এই সুবিধা নিতে পারে না। ব্যবসায়ীরা বলছেন, সাভারে চামড়া শিল্প স্থানান্তরের পর উৎপাদনে যাওয়ার মতো সক্ষমতা অনেকের ছিল না। এতে ব্যবসা হারিয়ে খেলাপি হয়ে যান অনেকে। খেলাপি বাড়ায় চামড়া খাতের ব্যবসায়ীদের ঋণ দিতে আগ্রহ কমিয়েছে ব্যাংকগুলো। আমাদের ইউরোপ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু লেদারগুলো খুব বেশি স্টক করতে হচ্ছে। স্টক করার কারণে আমাদের ব্যাংকের দিকে আমাদের অবশ্যই ঝুঁকতে হচ্ছে। তো ঝুঁকতে হচ্ছে এই কারণে যে ব্যাংক আমাদের দিবে, তা আমাদের ব্যাংক থেকে আমাদের যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে দিচ্ছে না। যতটুকু ঋণ বরাদ্দ রাখা হয়েছে সেটার সুষ্ঠু বিতরণ জরুরি এবং যাতে শতভাগ বিতরণ হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই বিশেষ ঋণ আমি মনে করি যে পুরো চামড়া খাতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে এবং যারা চামড়া বিক্রি করছেন তাদের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে এটা সহযোগিতা করবে। কোরবানির ঈদে প্রায় 1 কোটি পশু কোরবানি হয়। এ মৌসুমে সংগ্রহ করা কাঁচা চামড়ার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বোট ক্লাবের সভাপতির পদ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার অবর্তমানে ক্লাব উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি রুবেল আজিজকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। 13 জুন ঢাকা বোট ক্লাবের পরিচালক প্রশাসনকে পাঠানো একটি চিঠিতে বেনজির আহমেদ রুবেল আজিজকে ভারপ্রাপ্ত সভাপতি করার অনুরোধ জানান। চিঠিতে বেনজির বলেন, গুরুত্বপূর্ণ পারিবারিক কারণে দেশের বাইরে থাকায় ক্লাবের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ফিরে না আসা পর্যন্ত রুবেল আজিজকে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। রুবেল আজিজ পার্টেক্স বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন। ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে নদ নদীর পানি অস্বাভাবিক বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে 37 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 513 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বৃষ্টির পানি সুনামগঞ্জের সীমান্ত নদীতে প্রবেশ করতে শুরু করেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী গ্রামগুলোর কয়েকটি সড়ক পানিতে ডুবে গেছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এখনও কোনো গ্রাম প্লাবিত না হলেও এভাবে পানি বাড়তে থাকলে বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
আমরা পানি বাড়তেছে গড় আমরা গড় নিচা গড় বাঁধছি না, পানিটা বন হাওরের মাঝে আমরা বাড়িটারি বাঁধছি না, আমরা কি কারণে থাকতাম, আমরা কি কষ্ট, আমরা টাউন আইলে সাংঘাতিক কষ্ট, আমরা নাও ছাড়া আমরা নাই গতি নাই। সুনামগঞ্জে বন্যাটা নির্ভর করে মূলত চেরাপুঞ্জির বৃষ্টিপাতের উপরে। এটি যদি কন্টিনিউ করে তাহলে আগাম বন্যা তাহলে বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যদি কন্টিনিউ যদি 349 বা 300-র উপরে বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ডেঞ্জার লেভেল অতিক্রম করতে পারে। এই ছিল এখনকার সংবাদ। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।